ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? পরিবেশ ও বিজ্ঞানের এই বরফ গলা জলের নদী, এটা কত পাতা? 67 পাতা। পড়াটা পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? তোমরা ছোট বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো, আর আমার চ্যানেলটিকে তোমরা নিয়মিত নিশ্চয়ই ফলো করো। ঠিক আছে, শোনো কি হচ্ছে দেখো। এখানে বলেছে বরফ গলা জলের নদী। হ্যাঁ, এখানে বলেছে গঙ্গা খুব চওড়া, তাছাড়া জলঙ্গি, মাথাভাঙা, চূর্ণী, ইছামতি রয়েছে, তাই তো? গঙ্গা সম্পর্কে বলা হয়েছে। এছাড়া যে নদীগুলো আমাদের দেখা যায় পশ্চিমবঙ্গে, মাথাভাঙা, চূর্ণী, ইছামতিও আছে। আচ্ছা, গঙ্গা হলো নিত্যবহ নদী, ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমি ব্যাকেট দিয়ে দিচ্ছি। কেন নিত্যবহ নদী? না, অর্থাৎ সব সময় জল বয়ে যায়। তোমরা নিশ্চয়ই গঙ্গা দেখেছো, সারা বছর এখানে জল থাকে, কোনো জল শুকাবার ব্যাপার নেই। কেন বলো তো? যে কোনো বরফ গলা জলে নদী হয়, সেগুলো তো কোনো জল শুকাবার ব্যাপার নেই না। পাহাড়ি অঞ্চল থেকে কোথা থেকে কি হয় না হয় আমি পড়িয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে কোথা থেকে জল কোথায় বয়ে আনে, তাই তো? কোথায় গিয়ে মেশে। তা বরফ গলা জল থেকে যেগুলো ওই গঙ্গোত্রী হিমবাহ থেকে, হ্যাঁ, সৃষ্টি হয়েছে গঙ্গা, তাই তো? সেখান থেকে নেমে এসছে, বয়ে নিয়ে গেছে, কোথায় গিয়ে মিশেছে আমি এগুলো বুঝিয়ে দিয়েছিলাম। তা দেখো, এগুলো এবার বলছে দেখো, হ্যাঁ, সারা বছর জল বয়ে আনে, এটা হচ্ছে নিত্যবহ নদী, একে বলা হয়। পরের প্রশ্ন আছে দেখো, পরের যে পড়াটা, পর্বতের মাথায় জল বরফ গলে গঙ্গায় জল আসে, তাই তো? এটা আমি যেটা বললাম যে পর্বতের মাথার যে বরফ সেটা গলে কোথায় আছে না গঙ্গায় আসে। পর্বতের মাথায় বরফ জমে কেন? ভীষণ ইম্পর্টেন্ট এটা। কেন জমে? যে চ্যাপ্টারগুলো তোমাদের আমি নিয়ম করে পড়াচ্ছি, হ্যাঁ, সেইগুলো কিন্তু তোমাদের এইগুলো থেকে তোমাদের 100% প্রশ্ন আসে। এই কারণে, কেন এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা এইগুলো যদি ঠিকমতো পড়া করতে পারো, ঠিকমতো লেখা প্র্যাকটিস করো, তাহলে তোমরা এগুলো সব কমন পেয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো, পর্বতের মাথায় বরফ জমে কেন, এটা একটা ইম্পর্টেন্ট যে প্রশ্ন আছে, সেটা কি হবে? পুকুর, নদী, সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে ওপরে উঠে যায়, তাই তো? এটা বাষ্প হয়ে ওপরে উঠে যায়, আর ওপরের বাতাস কি থাকে? ঠান্ডা থাকে, তাই সেই বাষ্প জমে জল হয়। পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয়। দেখো, পর্বতের মাথায় ঠান্ডা বেশি, তাই সেখানে তুষারপাত হয়, এটা স্বাভাবিক। পুকুর, নদী, সমুদ্র থেকে জলটা কোথায় যাবে? ওপরে উঠবে। তারপরে ওপরের বাতাস ঠান্ডা, নিচেকার বাতাসের থেকে কি হয়? ওপরের বাতাস বেশি ঠান্ডা থাকে, হ্যাঁ, তাই সেই বাষ্প জমে জল হয়। পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয়, তুষার জমে বরফ হয়ে যায়। তাহলে কি বুঝলে? বোঝা গেল যে পুকুর, নদী, সমুদ্রের জল থেকে কি হয়? বাষ্প হয়ে যায়। আমাদের এই পরিবেশে যেখানে আমরা থাকি তার তুলনায় ওপরের যে পরিবেশ, ওপরের যে আবহাওয়া, সেটা ঠান্ডা থাকে। তখন ঠান্ডা হওয়ার জন্য সেই বাষ্প জমে জল হয়ে যায়, ঠিক আছে? গরম বাতাসটা যখন ওপরে যাচ্ছে, সেবার কি হচ্ছে? ওপরে যে ঠান্ডা থাকে, সেই ঠান্ডার সাথে যে বাষ্পটা সেটা জমে জল হয়ে গেল। এবার পর্বতের মাথায় কি হচ্ছে? অতিরিক্ত ঠান্ডা, তার জন্য কি হচ্ছে? সেখানে তুষারপাত হয়, তুষার জমে বরফ হয়। এবার সূর্যের তাপে ওই তুষার কি হচ্ছে? ওই বরফ কি হচ্ছে? গলে যাচ্ছে। এবার তো জলটা নেমে আসতে হবে, তাহলে ওখন পর্বতের খাড়া ঢাল দিয়ে সেই জলটা কোথায় আসে? নিচে আসে, তাই তো? সমতলে আসে। এইভাবে ছোট ছোট জলধারা মিশে বড় নিত্যবাহ নদী তৈরি হয়, তাই তো? ছোট ছোট পাহাড়ি অঞ্চলে গেলে দেখা যাবে ছোট ছোট ঝর্ণা, অনেক ছোট ছোট ঝর্ণা দেখা যায়। সেই ঝর্ণার জলগুলো কোথায় যাবে? একটা নির্দিষ্ট অঞ্চলে গিয়ে জড়ো হবে সমতলে। এইভাবে কি হয়েছে? বরফ গলা জলে সৃষ্ট নদীর তৈরি হয়েছে। বোঝাতে পেরেছি এটা নিশ্চয়ই তোমাদের? ঠিক আছে, 2-3 বার বলে দিলাম, নিশ্চয়ই এটা বুঝেছো। আচ্ছা, এবার দেখো পরের পড়াটা কি আছে। পরের পড়াটা দেখো কি আছে। হ্যাঁ, এইভাবেই হয়েছে গঙ্গা নদী তৈরি হয়েছে। তাহলে গঙ্গা কেন নিত্যবহ নদী বলা হয়? নিশ্চয়ই বোঝাতে পেরেছি। গঙ্গায় কেন সারা বছর জল থাকে? যেহেতু এটা বরফ গলা জলে পুষ্ট নদী। হ্যাঁ, এখানে দেখো সুন্দর করে এখানে ম্যাপ দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? এই ম্যাপটা দিয়ে দিয়েছে। এবার দেখো আমি তোমাদের পড়াচ্ছি এটা।
এই ম্যাপ দেখে অবশ্যই তোমরা পড়বে, তাহলে উপকার পাবে। দেখো কি আছে, গঙ্গা অনেক দূর থেকে আসছে। গঙ্গা কোথা থেকে আসছে? অনেক দূর থেকে। এবার কোথা থেকে সৃষ্টি হয়েছে না হয়েছে ভীষণ ইম্পর্টেন্ট এটা। দেখো এই জায়গাটা আমি ব্যাকেট করে দিলাম, এইটা ভালো করে দেখো, ফলো করো। উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে শুরু হয়েছে, ঠিক আছে? গঙ্গোত্রী হিমবাহ আন্ডারলাইন করে দিলাম, এটা আবার তোমাদের শূন্যস্থানে আসতে পারে কিন্তু। কোথা থেকে তৈরি হয়েছে না গঙ্গোত্রী হিমবাহ গোমুখ গুহা থেকে এটা তৈরি হয়েছে। উত্তরপ্রদেশ ও বিহারের মধ্যে দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে পড়েছে। কোথায় গিয়ে মিশেছে? মুর্শিদাবাদে পড়েছে। তাহলে কি বুঝলে তোমরা? উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহ গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়ে উত্তরপ্রদেশ বিহারের মধ্যে দিয়ে এসে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে। বোঝা গেল? এতখানি তোমাদের বোঝাতে পেরেছি নিশ্চয়ই। তারপর কি হয়েছে? দুটো ভাগ হয়ে গিয়ে, দাঁড়াও তোমাদের এই ব্যাকেটটা আমি পুছে দিচ্ছি। এটা এই কারণেই দিচ্ছি যে এটা তোমাদের অতটা নয়, ঠিক আছে? এই ব্যাকেটটা পুরোটাই হবে, ওকে? আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এটা পুছে দিলাম, পুরোটাই হবে, এই অবধি হবে তোমাদের, এই যে এই অবধি হবে পুরো ব্যাকেটটা। তাহলে কি বলবে? বলবে উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহর গোমুখ গুহা থেকে বেরিয়ে উত্তরপ্রদেশ ও বিহারের মধ্যে দিয়ে ঢুকে তারপরে পশ্চিমবঙ্গে প্রবেশ করে মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে, ঠিক আছে? মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে। এবার মুর্শিদাবাদে কোথায় ভাগ হয়েছে না মুর্শিদাবাদ জেলায় দুটো ভাগ হয়েছে। বেশি চওড়া ধারাটা চলে গেছে বাংলাদেশে, ঠিক আছে? বাংলাদেশে চলে গেছে ভেতর দিয়ে, তার নাম হয়েছে পদ্মা। আর আরেকটা ধারা পশ্চিমবঙ্গের ভেতরে গিয়ে গেছে, তার নাম হয়েছে ভাগীরথী। ভাগীরথীর পরে হুগলি জেলায় নাম যখন ঢুকেছে তখন তার নাম হয়েছে হুগলি নদী। তারপর ডায়মন্ড হারবার হলদিয়া পেরিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। আমি বলেছি যে যে কোনো নদী সবসময় কোথায় গিয়ে মশে, তার তো একটা মেশার জায়গা থাকবে। পাহাড় থেকে সৃষ্টি হচ্ছে জল, সেই জল সমতলে আসছে, বিভিন্ন জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তো? বিভিন্ন রাজ্যের মধ্যে দিয়ে গিয়ে তারপরে শেষে সাগরে গিয়ে মিশবে। তাহলে গঙ্গা নদী কোথায় গিয়ে মিশেছে যদি বলবে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। প্রত্যেকটা কিন্তু প্রশ্নই আসবে তা নয়, এখানে তোমাদের টিকমারাও আসতে পারে, এগুলো থেকে তোমাদের ইয়েও আসতে পারে, শূন্যস্থান পূরণ আসতে পারে। সুতরাং এগুলো তোমরা যদি ভালো করে তোমাদের বইটা ভালো করে চ্যাপ্টার এটা পড়ো, তাহলে তোমাদের কোনো দিকেই অসুবিধা হবে না, ঠিক আছে? ছোট বন্ধুরা, নিশ্চয়ই আমি তোমাদের বোঝাতে পেরেছি। হ্যাঁ, তাহলে কোন কোন রাজ্য আমরা পড়লাম? উত্তরপ্রদেশ, বিহার, ওকে? বিহারের পর কোথায় গেল? পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ঢুকলো। মুর্শিদাবাদ থেকে দুটো ভাগ হয়ে গেল। একটা কি? একটা বলবে তোমরা চওড়া ধারাটা যেটা আছে সেটা বাংলাদেশে গেছে, তার নাম হয়েছে পদ্মা। আর যেটা আমাদের পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে, যেটা নাম হয়েছে ভাগীরথী, হুগলি জেলার ভেতর দিয়ে গিয়ে সেটার নাম হয়েছে হুগলি জেলা নদী, ঠিক আছে? আর তোমার মানে হলদি নদী নাম হয়েছে। আর ডায়মন্ড হারবার হলদিয়া পেরিয়ে সেখানে কোথায় মিশেছে, এগুলো কিন্তু আন্ডারলাইনগুলো ভালো করে দেখবে। ডায়মন্ড হারবার আর হলদিয়া, এই ডায়মন্ড হারবার হলদিয়া যেটা, সেটা আমি আন্ডারলাইন করে দিলাম, এটা তোমাদের শূন্যস্থানে আসতে পারে। এটা কোথায় গিয়ে মিশেছে? বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, মনে থাকবে আমার। আর এখানে দেখো তোমাদের সুন্দর করে এখানে ম্যাপ দেওয়া আছে, ম্যাপটা নিশ্চয়ই দেখবে ভালো করে, লক্ষ্য করো। হ্যাঁ, তোমরা ম্যাপটা ভালো করে লক্ষ্য করো, ম্যাপটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই যে এখানে পশ্চিমবঙ্গের এই যে গঙ্গা নদীর যে ধারাটা, তার ম্যাপটা এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখতে পেয়েছো? এই যে ম্যাপটা কিন্তু খুব ভালো করে দেখো, সব কিছু নদী, সব কিছু যে নদীর ধারা কোথায় গিয়ে মিশেছে, সব কিছু নদীর ধারাগুলো গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। এই যে দেখতে পাচ্ছ এখানে গিয়ে মিশেছে, এই যে জল নীল করে দিয়েছে। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে বাংলাদেশ, এখানে যে ধারাটা গেছে গঙ্গার যে ধারা, মানে গঙ্গোত্রী হিমবাহ থেকে যেটা ধারাটা গেছে, সেটার নাম বাংলাদেশে পদ্মা নাম হয়েছে। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখো, এই দেখো মুর্শিদাবাদ, এখানে এখানে গিয়ে হলদি নদী তৈরি হয়েছে। এই যে, হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের, হ্যাঁ, হুগলি জেলা, হলদি নদী তৈরি হয়েছে। তাহলে এগুলো আমি তোমাদের দেখাতে পেরেছি, ওকে? তোমরা কিন্তু আমার এই পড়াটা কিন্তু অবশ্যই ফলো করবে, ফলো করলে তোমরা উপকার পাবে। এগুলো তোমাদের সেকেন্ড ইউনিটের সব প্রশ্ন পড়া, এগুলো আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তোমরা আমার চ্যানেলের পাশে থেকে আমার চ্যানেলটিকে
আরও সমৃদ্ধ করো, এবং আমার চ্যানেলে অবশ্যই যারা নতুন আছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। ঠিক আছে।